আগামী ১৬ই ডিসেম্বরই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করতে সরকার বদ্ধপরিকর। দুপুরে এভিয়েশন সাংবাদিকতা নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এই কথা বলেন। তিনি বলেন, সাংবাদিকরা ভুল ত্রুটি ধরিয়ে দিলে তাদের সঙ্গে মন্ত্রণালয়ের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে। তার দাবি, থার্ড টার্মিনালের কাজ ফ্যাসিস্ট আওয়ামী লীগ খারাপ অবস্থায় রেখে গেছে এবং অন্তর্বর্তী সরকারও কোনো পদক্ষেপ নেয়নি। গরিব মেধাবী ছাত্রদের পাইলট হিসেবে গড়ে তুলতে ফ্লাইং একাডেমি নিয়ে কাজ করছে সরকার। এখন থেকে পাইলট হতে আর কোটি টাকা খরচ করতে হবে না বলেও আশ্বস্ত করেন মন্ত্রী। হয় পাইলটদের ছেলেরা পাইলট হয়, নাহলে বড় লোকের ছেলেরা পাইলট হয়। সেখানে প্রায় 1 কোটি টাকার মতন লাগে তাদের সার্টিফিকেটের জন্য। এই কথাটা শোনার পরে তখন চিন্তা করলাম যে না, আমাদের নিজস্ব একটা ফ্লাইং একাডেমির দরকার বিমানের। সেটা নিয়ে আমাদের এখন আলোচনার মাধ্যমে আছে। আমরা চাচ্ছি এয়ারফোর্সের ওয়েলফেয়ার ট্রাস্টের সাথে আমরা একটা কোলাবোরেশনে যে বিমান যাবে, একটা ফ্লাইং একাডেমি খুলবো, ওরা ট্রেনিং দিবে, আর যারা ভর্তি হবে তাদের আমরাই পড়াবো, বিমানই পড়াবে। এনবিআর সম্পর্কে মানুষের যে অবিশ্বাস ও সন্দেহ আছে তা দূর করার দায়িত্ব প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের, এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে স্বার্থে এটিকে জনগণের আস্থার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বানও জানান তিনি। আজ বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। আশ্বাস দেন, অন্তর্বর্তী সরকারের সময় এনবিআর কর্মকর্তাদের শাস্তি মওকুফের বিষয়টি পুনর্বিবেচনা করবে সরকার। বিশৃঙ্খলা না করে যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদও দেন প্রধানমন্ত্রী। মোহাম্মদ হুসাইনের রিপোর্ট। দেশের অর্থনীতির অন্যতম প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাজস্ব ঘাটতি। প্রতি বছরই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও কাঙ্ক্ষিত হারে আদায় না হওয়ায় থেকে যাচ্ছে বড় ধরনের ঘাটতি। ফলে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে সরকারের উপর বাড়ছে চাপ। এমন বাস্তবতায় রাজস্ব আদায়ে গতিশীলতা আনতে কর ব্যবস্থা আরও কার্যকর করার লক্ষ্যে রাজস্ব সম্মেলনের আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তাদের দায়িত্ব পালনের অভিজ্ঞতা। মঙ্গলবার সকালে সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। রিফর্মটাও গ্র্যাজুয়ালি হবে, নাহলে মানুষ কোপ করতে পারবে না। আর অন্য যে বিষয়টা আপনি বললেন, গ্রে লাইন একটা আছে, এটার দায়িত্ব মনে হয় গ্রে লাইনটাকে মুছে দেওয়ার দায়িত্ব আমি যতটুকু বুঝি এটা আপনাদের পক্ষ থেকে নিতে হবে। এই উদ্যোগটা আপনাদেরকে নিতে হবে। গত ফেব্রুয়ারি থেকে জুনের শেষ পর্যন্ত রাজস্ব আহরণের গতি ইতিবাচক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অতীতের বিভিন্ন কর্মকাণ্ড এনবিআরকে প্রশ্নবিদ্ধ করেছে, এখন সময় ঘুরে দাঁড়ানোর। গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে জুনের শেষ পর্যন্ত সময়টিতে রাজস্ব আহরণের পরিমাণ ছিল ইতিবাচক। এটি প্রমাণ করে আপনারাই পারেন এবং আপনারা অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। দক্ষ এবং টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জন আস্থা অর্জন সম্ভব, যেটি আপনাদের কারো কারো বক্তব্য থেকেও উঠে এসেছে। করদাতাতে সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই নিতে হবে। আশ্বাস দেন, অন্তর্বর্তী সরকারের সময় এনবিআর কর্মকর্তাদের শাস্তি মওকুফের বিষয়টি পুনর্বিবেচনা করার। সমস্যা আছে, সমস্যা থাকবেই। আমরা আলোচনা করে ধীরে ধীরে সমস্যার সমাধান বের করার চেষ্টা করব। আমি এনবিআরে যেই দুঃখজনক ঘটনাটি ঘটেছিল, যদিও ওপেন ফ্লোর ডিসকাশনে আমি বলেছি, তারপরেও আবারও বিষয়টি আমি উল্লেখ করতে চাই। আমরা চাই সরকারে দায়িত্বে যারা আছেন, সরকারের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, আমরা চাই আপনারা নিরাপদে স্বস্তি নিয়ে আপনারা দেশ গঠনে কাজ করুন। আসুন আমরা যে কোনো ধরনের বিশৃঙ্খলাকে পরিহার করার চেষ্টা করি। রাজস্ব খাতে শত দক্ষ কর্মকর্তাদের সুযোগ দিতে কর্মসহায়ক পরিবেশ তৈরিতে সরকারের আন্তরিক প্রচেষ্টার কথাও জানান সরকার প্রধান। আরো সমৃদ্ধ, আরো বিনিয়োগ এবং আরো ব্যবসা বান্ধব একটি রাজস্ব ব্যবস্থাপনার প্রত্যাশায় পরে রাজস্ব খাত সংক্রান্ত বিভিন্ন স্টল ও প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোহাম্মদ হুসাইন, ৭১, ঢাকা। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন কোনো প্রার্থী আবেদন প্রত্যাহার করেননি। ফলে আগামী ২০ আগস্ট ২ প্রার্থীর মধ্যেই ভোট গ্রহণ হবে। বিকেলে ব্রিফিংয়ে এই তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ।
তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ইসি। আগামী 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ হবে। বৈধ এবং অবৈধ ভোট গণনা শেষে সংসদ কক্ষে ফলাফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালটের রং হবে সাদার উপর কালো প্রিন্ট। নির্বাচনী প্রক্রিয়ায় 20 জন নির্বাচনী কর্মকর্তা থাকবে বলে জানান তিনি। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও 11 দলীয় ঐক্যের অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারের সংখ্যা হচ্ছে 349 এবং 349টা ব্যালটই থাকবে। ঠিক আছে, ভুল হওয়ার সম্ভাবনার প্রেক্ষাপটে আমরা হয়তো কিছু বাড়তি কয়েকটা ব্যালট রাখবো। ব্যালট পেপারটা অধিবেশন কক্ষে, সংসদ অধিবেশন কক্ষেই আমরা ভলান্টিয়ার্সরা যারা আছি, আমরা বলছি আপনার নির্বাচন সহায়ক কর্মকর্তা, যেখানে আমি নিজেও একজন, সেখানে আমরা নিজেরাই হ্যান্ড ক্যারি করে মাননীয় সংসদ সদস্যের কাছে পৌঁছে দেব। হ্যাঁ, ভোটের দিনে 2টা থেকে। ব্যালটের রংটা আছে সাদার উপরে কালো প্রিন্ট। ওকে। সংবিধানের 70 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করার রিট খারিজ করেছে হাইকোর্ট। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে কোনো বাধা রইল না। বিচারপতি কিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি AFM সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুপুরে এই আদেশ দেন। গত 13 আগস্ট রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকত। রিট আবেদনে সংবিধানের 70 অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচনের জন্য 6 আগস্টের তফসিলের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়। সংবিধানের 70 অনুচ্ছেদে রাজনৈতিক দল থেকে পদত্যাগ ও দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়ার বিষয়ে বলা আছে। এই অনুচ্ছেদের ভাষ্য, কোনো রাজনৈতিক দলের প্রার্থী হয়ে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি যদি ওই দল থেকে পদত্যাগ করেন অথবা সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দেন, তাহলে সংসদে তার আসন শূন্য হবে। উচ্চ আদালত উভয় পক্ষের শুনানি শেষে রিট খারিজ করেন। যে সংশোধনীর ব্যাপারে বাংলাদেশের জনগণ গণভোটের মাধ্যমে রায় দিয়েছে এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 1972 সালের মূল সংবিধানে থাকা 70 অনুচ্ছেদ প্রতিস্থাপিত হয়েছে এবং 1972 সাল থেকে আজকে পর্যন্ত, আজকে 54 বছর যে সংবিধানে যে অনুচ্ছেদ একই রকমভাবে আছে, সুতরাং সেটা এই নির্বাচনকে সামনে রেখে এটা চ্যালেঞ্জ করে এটার বিরুদ্ধে কোনো রকম প্রতিকার পাওয়ার কোনো সুযোগ নেই। বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল আছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী। তবে মৌসুম না থাকায় সব সবজির দাম চড়া বলে স্বীকার করেন তিনি। এতে কৃষকরা পণ্যের ন্যায্য দাম পাচ্ছে বলে মনে করেন কৃষিমন্ত্রী। বিস্তারিত শারমিন নীরা রিপোর্টে। বর্ষা মৌসুমে সবজির বাজারে যেন লেগেছে আগুন। করলা থেকে পটল কিংবা কাঁকরোল 80 টাকার নিচে মিলছে না। আর কাঁচামরিচের দামের ঝাঁজ আগে থেকেই বাড়তি। কৃষিমন্ত্রী বলছেন তিনি নিজেও বাজারে যান। বর্ষার কারণে সবজির দাম বেশি, এতে ন্যায্য মূল্য পাচ্ছে কৃষক। কাঁচামরিচ, টমেটো, আদা আমদানি বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার। আছে আপনার দৃষ্টিতে এখন বললে তো সাংবাদিকদের, আপনারাও সাংবাদিক, কত টাকা দাম আছে? 80 টাকা, 100 টাকা, এই তো একটা কৃষক 80 টাকা 1 কেজি করলা ফলাইতে কয় টাকা খরচ হয় একটু দেখেন না। বেটারও তো ফ্যাট আছে, সংসার আছে, বাঁচতে তো হইব। কনসেপ্টে আমরা মিনি কোল্ড স্টোরেজে যাচ্ছি। কৃষক যেখানে ফলাবে তার গ্রামে এসে কাঁধে ভারে মাথায় নিয়ে কোল্ড স্টোরেজে নিয়ে রাখবে, কোনো ক্যারিং কস্ট নাই, তাহলে তার কস্টিংটা করে যাবে। প্রশ্নের জবাবে বলেন দেশে সারের কোনো সংকট নেই, সিন্ডিকেট করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। কোনো রকম কোনো শর্টেজ নাই, সাপ্লাস আছি আমরা অনেক। গত বছর এই সময় যা ছিল তার থেকেও বেশি আছে, বিশ্বাস করবেন। অনেক জায়গায় ওয়্যার হাউসে জায়গা পাইছি, আমি নির্দ্বিধায় বলতে পারি এটা প্ল্যান ওয়াইজ একটা ষড়যন্ত্রের অংশ। কিছু লাভ নাই, কিছু হবে না। আমাদের যত কিছুই করুক ইনশাআল্লাহ আশা করি আস্তে এটা কন্ট্রোলে আসবে। এদিকে সচিবালয় নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন উৎপাদন খরচ বেশি হওয়ায় বাজারে কিছু জিনিসের দাম বেড়েছে। উৎপাদন করবেন সেটার জন্য জ্বালানি, সেটা গ্যাস হোক ইলেকট্রিসিটি হোক, তাহলে সেটা কম হতে হবে। আপনার যিনি উৎপাদন করেন যে শ্রমিক, তার প্রোডাক্টিভিটি বেশি হতে হবে, উৎপাদনশীলতা বেশি হতে হবে। আপনার যোগাযোগ ব্যবস্থা ভালো হতে হবে যাতে আপনি সাশ্রয়ী মূল্যে এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য পরিবহন করতে পারেন। এরকম অনেকগুলি জিনিস মিলে
একটা আইডিয়াল কন্ডিশনে পৌঁছা যায়। এটা একটা ফরমাইশি ব্যাপার না যে আপনি একটা ক্যালেন্ডারে তারিখ বললেন যে অমুক তারিখ থেকে জিনিসটা কমে যাবে। এর আগে সচিবালয়ে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। এ সময় বাংলাদেশের বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব দেন তারা। দুদেশের স্বার্থে বাণিজ্যিক সম্পর্ক আরো ভালো করা উচিত বলে মনে করেন মন্ত্রী। জিনিসই তো ইন্টারঅ্যালাইন্ড, আপনি কিছু থেকে কোনো কিছুকে পুরোপুরি বিচ্ছিন্ন রাখতে পারেন না। তো আমরা আগামী দিন আশাই করতে পারি যে দুই দেশের উন্নতির স্বার্থেই ব্যবসায়িক সম্পর্ক, বিনিয়োগ সম্পর্ক, ট্রেড রিলেশন এটি যত বেশি আগানো যায় সেটি ভালো। বাণিজ্যিক যে এই যে ব্লকগুলি, ট্রেড ব্লকগুলি, রিজিওনাল ব্লকগুলি হয়, এগুলি হয়ই তো অর্থনীতির প্রসারের জন্য। আবারও সীমান্ত হাট চালুর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। ধন্যবাদ। শারমিন নীরা, ৭১, ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে শুরু হলো এআই ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয় জরিমানা বা অটো ফাইন কার্যক্রম। আজ নারায়ণগঞ্জের মহাসড়কের মেঘনা ব্রিজ টোল প্লাজায় এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জানান, পর্যায়ক্রমে সারা দেশে প্রতিটি মহাসড়কে এই ব্যবস্থার আওতায় আনা হবে। সড়কপথে পুলিশ, মালিক, শ্রমিক কেউ চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এখন থেকেই চালকদের প্রতিটি মুহূর্তের গতিবিধি নজরদারিতে রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা। মহাসড়কে কোনো চালক দ্রুত গতিতে গাড়ি চালালে, উল্টো পথে যাওয়া কিংবা মোবাইল ফোনে কথা বললেও তা শনাক্তের পর জরিমানা করবে এই ক্যামেরা, যা স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে চালকের কাছে। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের মেঘনাঘাট এলাকায় হাইওয়ে পুলিশ আয়োজিত অনুষ্ঠানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয় জরিমানা বা অটো ফাইন কার্যক্রম উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, এর মাধ্যমে মহাসড়কে শৃঙ্খলা ফিরবে। পর্যায়ক্রমে দেশের সব মহাসড়ক এআই ক্যামেরার আওতায় আনা হবে বলেও জানান তিনি। আশা করি এই উদ্যোগের ফলে আমাদের একটা যুগান্তকারী পরিবর্তন সড়ক শৃঙ্খলার মধ্যে আসবে। এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই ব্যবস্থা চালুর মধ্য দিয়ে কিছু ভুল ত্রুটি যদি ধরা পড়ে সেগুলো সংশোধন করে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল মহাসড়কে এই ব্যবস্থা চালু করবে। মহাসড়কে কেউ চাঁদাবাজি করলেও তা ক্যামেরায় ধরা পড়বে। এতে চাঁদাবাজির প্রবণতাও কমবে বলে তার আশা। মহাসড়কে যে চাঁদাবাজি হয় সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সব কিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে। কেউ স্পিড ব্রেক করলে, স্পিড লিমিট ক্রস করলে এবং ট্রাফিক আইন ভঙ্গ করলে, উল্টা পথে যাত্রা করলে, ওভারটেকিং করলে, যে কোনোভাবেই হোক যেখানে সাইন সিগন্যাল দেওয়া আছে সেটা অমান্য করলে তার উপরে ফাইন আরোপ করা হবে। অটোমেটিক্যালি এটা বিআরটি এর কাছে চলে যাবে। প্রাথমিক পর্যায়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ৫ শতাধিক স্থানে ১৪২৭টি এআই ক্যামেরা বসানো হয়েছে। আশিক মাহমুদ, ৭১, নারায়ণগঞ্জ। রাজধানীতে নারীদের জন্য আলাদা পিঙ্ক বাস সার্ভিস চালু করল সরকার। ঢাকায় 10টি এবং চট্টগ্রাম ও বগুড়ায় 4টি গাড়ি দিয়ে যাত্রা শুরু করেছে বিআরটিসির দোতলা এসব বাস। এসব বাসের চালক ও কন্ডাক্টরও নারী। ই টিকিটিং, ইন্টারনেট ও সিসি ক্যামেরায় সুসজ্জিত থাকছে বাসগুলো। পর্যায়ক্রমে পিঙ্ক বাস সার্ভিসের রুট ও গাড়ির সংখ্যা বাড়িয়ে সারা দেশে সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ সরকার। গাদাগাদি আর ঠেলাঠেলি করে গণপরিবহনে ওঠা নারীদের প্রতিদিনের ভোগান্তির চিত্র। রাজধানীর ব্যস্ত সড়কে নারী যাত্রীদের জন্য এ যেন এক যুদ্ধ। নিরাপত্তাহীনতা আর হেনস্থার ভয় কাটিয়ে নিশ্চিন্তে যাতায়াত এতদিন ছিল অনেকটাই অনিশ্চিত। এসব ভোগান্তি ঘোচাতে এবার নতুন দিগন্তের সূচনা করল সরকার। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী বিআরটিসি চালু করল বিশেষ পিঙ্ক বাস সার্ভিস। দোতলা গোলাপি রঙের এসব বাসের চালক ও কন্ডাক্টরও নারীরাই। নিরাপদ ও আধুনিক সেবা নিশ্চিতে প্রতিটি বাসে যুক্ত রয়েছে ই টিকিটিং সুবিধা, উচ্চ গতির ইন্টারনেট এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সিসি ক্যামেরা। প্রাথমিক পর্যায়ে ঢাকায় 10টি এবং চট্টগ্রাম ও বগুড়ায় 4টি বাস চালু হলেও খুব দ্রুতই বহরে যোগ হবে আরও 100টি বাস।
ঢাকার 9টি রুটে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত চলা এই বাস থামবে 114টি স্টপেজে। এখন যেহেতু এটা শুরু হয়েছে, আমার মনে হয় আস্তে আস্তে এটা আরও বাড়বে এবং নারীরা যখন সাবধানে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে তখন সরকার থেকে আমার মনে হয় এই উদ্যোগটা নেওয়া হবে বাস আরও বাড়ানোর। ভাঙা ভাঙা বডি ফিটনেস যে গাড়িগুলি, এগুলি আসলে নতুন গাড়ি পাইলেই অনেক যাত্রী নিয়ে পারাপারি কারাকারি করে, যেন আমাদের মহিলাদের অনেক সম্মান দেয়, প্রথম অবস্থায় আমাদের চাপ না দেয়। তাহলে আমরা যদি এরকম সম্মান পাই তাহলে আরও উৎসাহিত বাড়বে গাড়ি চালানোর জন্য। মহিলা বাস সার্ভিস চালানোর জন্য আমাদেরকে নিয়োগ দেওয়া হয়। আমরা সফলভাবে উত্তীর্ণ হয়ে আজকে মহিলা বাস সার্ভিসে মহিলা চালক হিসেবে আমি এখানে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। মঙ্গলবার রাজধানীর তেজগাঁও বিআরটিসি ট্রাক ডিপো প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পিঙ্ক বাস সেবার উদ্বোধন করেন সড়ক ও সেতু মন্ত্রী। বলেন, নির্বাচনী ইশতেহারের আরেকটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করল সরকার। আজকে যে সেবাটা আমরা পাবো 2 মাস পর এই সেবার মান আরো বাড়াতে হবে। আমি এই কারণে বলছি যে এক্সিস্টিং যে আমাদের লজিস্টিক সাপোর্ট এবং লোকবল আছে, তারা নতুন একটা ধারণার মধ্যে যাচ্ছেন। পরিপূর্ণভাবে প্রস্তুত নাও থাকতে পারেন, বাট প্রতিদিনই আপনাদেরকে এই যে ব্যবস্থাপনা তার উন্নতি করতে হবে, যাত্রী বান্ধব করতে হবে, নিরাপদ করতে হবে। নারী যাত্রীরা যাতে সেখানে চড়তে এবং যাতায়াত করতে স্বাচ্ছন্দ্য বোধ করে উৎসাহিত হয় সেটি করতে হবে। আগামী 6 মাসের মধ্যে নারীদের জন্য আরও 100টি ইলেকট্রিক বাস যুক্ত হবে বলে জানান মন্ত্রী। সাজিদ সরকার, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71 সবাই।